আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধ এখন তুঙ্গে। আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে বসে ইরান এবং আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, MOU, যেটার প্রেক্ষিতে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসান সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময়টিতে পলনে ছাড়েন হঠাৎ করে আবার সেই যুদ্ধের দামামা বেজে উঠল। যখন এ ধরনের সমঝোতা চলছে এবং উভয় পক্ষ যেখানে আশাবাদী ছিল, আমেরিকা এবং ইরান, ঠিক সেই সময়টাতে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে আবার উত্তেজনা দেখা দেয়। ইরান শর্ত সাপেক্ষে সেই হরমুজ প্রণালী খুলে দিয়েছিল। তাদের শর্ত হলো এই, যেটা তারা এমওইউতে উল্লেখ করেছিল। এমওইউতে উল্লেখ করেছিল যে এই জায়গা থেকে যেতে হলে ইরানকে ট্যাক্স দিতে হবে এবং ইরানের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতি নিতে হবে। দুটো অংশ, একটা ওমানের অংশ আর একটা ইরানের অংশ। ইরানের অংশে যে সকল জাহাজ চলাচল করবে তাদেরকে ইরানের অনুমতি নিতে হবে, আর ওমানের অংশে ওমানের অনুমতি নিতে হবে, এবং এইভাবেই সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর বাইরে আরেকটা শর্ত ছিল যে যে হুতিদের উপরে আক্রমণ চলছে এবং লেবাননে যে আক্রমণ চালাচ্ছে এবং সৈন্য সমাবেশ করেছে ইসরায়েল, তো সেখানে মূলত যে হিজবুল্লাহ, তো হিজবুল্লাহর সাথে সেই যুদ্ধে বহু হতাহত হয়েছে এবং আপনারা জানেন যে ইরান প্রথম দিন থেকে হিজবুল্লাহর প্রমোটর। তো এক্ষেত্রে শর্ত ছিল যে ইসরায়েলকে এই আক্রমণ বন্ধ করতে হবে, লেবাননের মাটি থেকে তাদের সৈন্য ফিরিয়ে আনতে হবে এবং যে সকল এলাকা তারা দখল করে নিয়েছে লেবাননের, সেগুলো ফেরত দিতে হবে। তো এগুলো নিয়ে টানাপোড়েন কথাবার্তা চলছিল এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এটা তৃতীয় দফা যুদ্ধ। এর আগে দ্বিতীয় দফা যুদ্ধ হয়েছে, প্রথম দফা যুদ্ধ হয়েছে এবং উভয় যুদ্ধেই, প্রথম এবং দ্বিতীয় দফা যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। অন্যদিকে ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাদের যে আত্মমর্যাদা, তাদের যে সামরিক সক্ষমতা, এটি খোদ আমেরিকা এবং ইসরায়েলকে অবাক করে দিয়েছে। এবং আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যদের মধ্যে যে কি পরিমাণ প্যানিক, যেটি কল্পনা করতে পারবেন না। অনেক, মানে এটা সংখ্যা দিয়ে বলা যাবে না, হাজার হাজার ইসরায়েলি সৈন্য এবং আমেরিকান সৈন্য তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এই দীর্ঘ যুদ্ধে। ভারসাম্য হারিয়ে ফেলছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি, আপনি দেখবেন যে গত 2-3 মাস বা 4-5 মাস ধরে যে সকল কথাবার্তা বলছেন, এত হাস্যকর যে আমাদের দেশে কোনো, যাকে বলা হয়, আমাদের দেশে একজন লোক আছে ভাইরাল সিদ্দিক, মানে তিনি অনেক কথা বলেন। আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ইদানিং যে সকল কথাবার্তা বলছেন বা যে সকল কর্মকাণ্ড করছেন, সেটা ভাইরাল সিদ্দিকের যে কর্মকাণ্ড সেটাকে হারিয়ে গেছে। এখন সেই ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেও কতটা ভীত সন্ত্রস্ত তার একটা উদাহরণ দিই। তিনি তুরস্কে একটা বৈঠকে ছিলেন। তো সেখানে তিনি, তাকে বহন করার জন্য নতুন যে একটা এয়ারক্রাফট কাতারের আমির তাকে দিয়েছেন, অত্যন্ত বিলাসবহুল, এটাই তিনি চলছিলেন এবং তিনি খুব প্রশংসা করছিলেন যে এর চাইতে ভালো নিরাপদ এয়ারক্রাফট আর হতে পারে না। এবং আমেরিকা নিজে চেষ্টা করলো এয়ারফোর্স ওয়ানে সংযুক্ত প্রেসিডেন্টের যে বহরে সংযুক্ত এই কাতারের যে বিমানটি, এরকম বিলাসবহুল নিখুঁত নিরাপদ বিমান আমেরিকা তৈরি করতে পারতো না। তো সেই প্রিয় বিমানটি হঠাৎ করে যখন ইরান আক্রমণ শুরু হলো এবং ইরান যখন পাল্টা আক্রমণ করা শুরু করলো, ঠিক সেই সময়টাতে তিনি যখন ওই তুরস্ক ত্যাগ করবেন, তখন তিনি আর সেই কাতারের বিমানে চড়তে সাহস পেলেন না এবং তিনি সেই তার যে পুরনো বিমান এয়ারফোর্স ওয়ানের যে বোয়িং 747 যে পুরনো বিমান, যেটি ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত এবং মোর ইফেক্টিভ, মিলিটারিলি ইফেক্টিভ, সেই বিমানে চড়ে তিনি সেই তুরস্ক ত্যাগ করলেন। এরপরে যেটি হলো, তিনি 3 থেকে 4 বার বলছেন যে আমি ইরানের 1 নম্বর টার্গেট, ইরান আমাকে মেরে ফেলবে, ইরান আমাকে যে কোনো সময় মেরে ফেলবে এবং আমাকে যদি মেরে ফেলে তাহলে আমি হুকুম দিয়ে রেখেছি আমাদের যত ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে, মানে তার সর্বশক্তি আমেরিকা নিয়োগ করে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তার একজন খুব ঘনিষ্ঠ সহযোগী, তার একটা ন্যাচারাল ডেথ হয়েছে। এটা নিয়ে ইরান খুব মস্করা করেছে যে এত আগে, সেটা আমাদের হিট লিস্টে ছিল, হত্যার তালিকায় ছিল, সে এত আগে মারা গেল, এটা কী ধরনের কথা হলো, এবং এটা নিয়ে আমেরিকাতে একটা ভীতি ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরান গোপনে একটা হিট লিস্ট করেছে, অলমোস্ট 20 জন একটা টার্গেটেড, এর মধ্যে ইমানুয়েল ম্যাক্রো আছে। দেখলাম যে ইটালির যে প্রধানমন্ত্রী, তিনিও আছেন।
ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই আছেন। এই হিট লিস্টটা বের হওয়ার পরে মানে যাকে বলা হয় পুরো ইউরোপে ভয় ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো ইরান যখন এই কাজগুলো করে তারা সঙ্গে সঙ্গে সেখানে তাদের যে অ্যাসাসিনেশন গ্রুপটা আছে, আত্মঘাতী গ্রুপ আছে, তারা সেদেরকে লেলিয়ে দেয়। আপনার মনে আছে যে আয়াতুল্লাহ আলী রুহুল্লাহ খমেনি মানে মূল আয়াতুল্লাহ যিনি ছিলেন বিপ্লবের পরে, তিনি সালমান রুশদির সেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং সেই মৃত্যুদণ্ড নিয়ে সালমান রুশদি এখনো পর্যন্ত তার জীবন হারাম হয়ে গেছে। ইতিমধ্যে কয়েক দফা তার উপর আক্রমণ হয়েছে। একবার তো তার চোখে মানে আক্রমণ করে তার একটা পুরো চোখ নষ্ট করে দিয়েছে এবং এখনো পর্যন্ত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তাকে সার্বক্ষণিক মানে তাকে নিরাপত্তা দিতে দিতে মানে ব্রিটিশ দেউলিয়া হওয়ার মতো অবস্থা। সে বলছে একটা লোকে বাঁচানোর জন্য পুরো ব্রিটিশ সাম্রাজ্য দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ইরানের একটা ফতোয়া, তো সেখানে যে 20 জন লোকের তালিকা করে ইরান যে ঘোষণা দিয়েছে হিট লিস্ট, এখন এই লোকগুলো হয়তো আর কদিন পরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকবে না, তিনি বারাক ওবামার মতো বিল ক্লিন্টনের মতো স্বাভাবিক থাকবেন। আর ইমানুয়েল ম্যাক্রোর একই অবস্থা, অন্যান্য যারা আছেন তাদের একই অবস্থা। এখন ক্ষমতা আছেন, ক্ষমতা চলে যাওয়ার পর কিন্তু ইরানের যে ফতোয়া, সেই ফতোয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নয়, ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এই ঘটনায় পুরো ইউরোপে এতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন কারণে। ইরানের সেই জাগ্রস পর্বতমালাতে, দুর্ভেদ্য জাগ্রস পর্বতমালাতে তাদের একটা গ্রুপ ছিল, অ্যাসাসিনেশন গ্রুপ। তাকে সেই গ্রুপের তারা প্রায় 350 বছর 350 ইয়ার্স তারা পৃথিবী ডমিনেট করেছে। এই গ্রুপ বিভিন্ন রাজদরবারে তারা এই মৃত্যুর পরোয়ানা পাঠাতো এবং তাদেরকে ট্যাক্স না দিয়ে ওই সমসাময়িক দুনিয়াতে মানে কেউ বাঁচতে পারেনি, ইভেন গাজী সালাউদ্দিন সাহেবও না। এই গ্রুপটিকে ধ্বংস করেছিলেন হালাকু খান, মঙ্গল নেতা হালাকু খান। এই প্রথম এই পাহাড় আক্রমণ করে এদেরকে ধ্বংস করেছিলেন। আর কেউ এর আগে 350 বছর ধরে, সেই আব্বাসীয় জমানায় তাদের সৃষ্টি হয়েছিল, একদম হালাকু খান পর্যন্ত সেই 350 বছর তারা পৃথিবীকে জ্বালিয়েছে। ওই রক্ত ইরানের মধ্যে রয়ে গেছে। ফলে সেই রক্ত দিয়ে এই 20 জন মানুষকে টার্গেট করেছে। ফলে কি হলো, যারা ইরানের মৃত্যুদণ্ড পেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে, কেন তারা জানে যে এই জাতিটি কি করে প্রতিশোধ নিতে হয় তা জানে এবং এদের রন্ধ্রে রন্ধ্রে এই জিনিসগুলো রয়ে গেছে। ফলে তাদের যে আতঙ্ক, সেই আতঙ্ক ইতিমধ্যে আরও বেড়ে গেছে যে ইরানের যে রেভলিউশন মানে ইরানের যে বিপ্লবী গাঠ, জিব্বার জড়তার কারণে ইংরেজিতে এই যে রেভলিউশন শব্দটি বা রেভলিউশনারি এই শব্দটি আমি উচ্চারণ করতে পারছি না, এটা মানে একটা জড়তা, ইদানিং এটা হয়েছে, আগে ছিল না। তো যাই হোক, ইরানের যে বিপ্লবী গার্ড, সেই বিপ্লবী গার্ড তার একটা গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি বলেছেন যে একেবারে হোয়াইট হাউসের মধ্যে ঢুকে ডোনাল্ড ট্রাম্পকে মারার যে সক্ষমতা এটা এখন আছে, ইরানের আছে। ইরান ক্যান ডু ইট। ইরান এতদিন এই কাজটি করেনি, কিন্তু এখন এই কাজটি তারা করবে। তো ফলে কি হলো যে এই যে ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধ তৃতীয় দফাতে যে যুদ্ধ, এই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। যে এর আগে ইরান যেটা প্ল্যান করেছিল এবং আমেরিকা যেটা প্ল্যান করেছিল, তো ইরানের প্ল্যানটা শতভাগ সফল হয়েছে, কিন্তু আমেরিকার প্ল্যান হয়নি। ইরান মধ্যপ্রাচ্যের যে সকল আমেরিকান ঘাঁটি রয়েছে, সব ঘাঁটি প্রায় আংশিকভাবে, অর্ধেক এবং কোনো কোনো ঘাঁটি একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আমেরিকান ঘাঁটি, যেগুলো মেরামত করতে বিলিয়ন নয়, মানে 100 কোটি নয়, 1000 কোটি ডলার লাগবে, ট্রিলিয়ন ডলার লাগবে নতুন করে চালু করতে। 2 নম্বর হলে চালু আর এগুলো করবেন। ইতিমধ্যে দেখেন ইরাক থেকে আমেরিকান বাহিনী চলে আসছে গত 23 বছরে, তাদের যে সমস্ত কিছু গুটিয়ে তারা সেখান থেকে চলে আসছে ইরাক থেকে। ফলে ইরাক এখন 100% ইরানের দখলে, মানে সেখানে আলাদা সরকার আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, কিন্তু সেখানে কমান্ড চলে, সেখানে কমান্ড চলে ইরানের। এরপরে জর্ডানে সামরিক ঘাঁটি আছে, এই ঘাঁটি তারা রাখতে পারবে না এবং জর্ডান তারা দখল করে নেবে, বা জর্ডান এখন যারা আছে তারা যেভাবে আমেরিকাকে বেস করতে দিয়েছে, ইরানকে তাদেরকে বেস করতে দিতে হবে। তাহলে ইরাকের পরে জর্ডান, আর জর্ডান যদি চলে আসে তাহলে পশ্চিম তীর গাজা, নাবলুস থেকে শুরু করে পুরো এলাকাটা তাদের একেবারে দখলে চলে আসবে। এই যে তাদের যে লাইন আপ, সেই লাইন আপটা তারা ক্লিয়ার করে ফেলেছে, তার সঙ্গে সঙ্গে কুয়েতকে তারা নিউট্রাল করে ফেলেছে, অ্যাবসলিউটলি নিউট্রাল করে ফেলেছে। অন্যদিকে আমেরিকা যেটা আর ইসরায়েল যেটা চেয়েছিল যে এয়ার স্ট্রাইক করে এই দেশটিকে শেষ করে দেওয়া, এটা হয়নি, ফেল করেছে। তারপরে তারা মিসাইল ড্রোন আক্রমণ করেছে, সেটা ফেল করেছে। এখন এই মুহূর্তে তাদের যে মেরিন, তাদের যে নেভাল ফোর্স, সেই নেভাল ফোর্স দিয়ে তারা শত শত সেই সামরিক যান এই ইরানের উপকূলে তারা নৌ অবরোধ দিচ্ছে এবং সেখান থেকে তারা সেই বিমান হামলা চালাচ্ছে, এবং এটা বেশি দিন তারা চলবে না, বিকজ দে হ্যাভ দ্য লিমিটেশন, ভেরি লিমিটেশন। এই একটা লিমিটেশন দিয়ে ইরানের মতো একটা বিরাট ভূখণ্ডকে শুধুমাত্র এয়ার স্ট্রাইক দিয়ে আমেরিকা সমস্ত ফোর্স, মানে যদি পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরে ফেলে সেটা আলাদা কথা,
কিন্তু ইরানকে শেষ করা সম্ভব নয়। ফলে হাইয়েস্ট দে ক্যান ডু মোর দ্যান কত ১০-১২ দিনের বেশি তারা এইভাবে চালাতে পারবে না। তখন কি হলো, আগে নৌবাহিনী ব্যর্থ হয়েছে, বিমান বাহিনী ব্যর্থ হয়েছে, এবার নৌবাহিনী ব্যর্থ হলো। আর নৌবাহিনী বিমান বাহিনী ব্যর্থ হলে যে তারা যে মূল যে যুদ্ধর যে ইনস্ট্রুমেন্ট, যেটা হলো স্থল যুদ্ধ, ইনফ্যান্ট্রি, পদাতিক ডিভিশন, এটাকে নিয়ে তারা সামনে এগোবে, এটা একেবারে অসম্ভব বিষয়। ফলে কি হলো, এই যে বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি আবার ধপাস করে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ইরান এবং আমেরিকার এই যুদ্ধে চীনের মতো শক্তিশালী অর্থনীতি প্রায় দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। এই প্রথম তাদের যে জিডিপি নিম্নগামী, যেখানে তারা 9%, 10% জিডিপি তারা করেছে ধারাবাহিকভাবে গত ১০-১২ বছর ধরে, সেখানে এই প্রথম তাদের জিডিপি নিচের দিকে নেমে এলো। যদি এই হয় এদের অবস্থা, রাশিয়ার অবস্থা কি হয়েছে, আমেরিকার অবস্থা কত খারাপ, এবং ইউরোপে যারা থাকেন, আমার এই ভিডিও দেখেন, তারা বুঝতে পারছেন যে ইউরোপে এখন চাকরির বাজার, আয় রোজগার, টিকে থাকা কতটা কঠিন। আর আমেরিকার কথা তো বাদই দিলাম, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানেও হাহাকার। ভারত তছনছ হয়ে গেছে। বাংলাদেশ যে কীভাবে বেঁচে আছে একমাত্র আল্লাহই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ফলে এই যে ইরানের এবং আমেরিকার যে যুদ্ধ, এটি তৃতীয় দফার যুদ্ধ। এই তৃতীয় দফার যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু এই তৃতীয় দফার যুদ্ধ নিয়ে আবার যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এই সম্ভাবনা ইরান উড়িয়ে দিয়েছে। ইরান এখন পশ্চিমাদের কোমর এমনভাবে ভেঙে দিয়েছে যে এই তৃতীয় যুদ্ধের পরে, পরাজয়ের পরে, আগামীতে তাদের মূল কাজ হবে ইসরায়েলকে ফিনিশ করে দেওয়া, এবং সেই কাজটি তারা করবে। এবং তখন ইউরোপকে, সেই গাজী সালাউদ্দিন যেভাবে জেরুজালেম অধিকার করার পর সমস্ত ইউরোপের যে সম্মিলিত শক্তি বসে মূলা খেয়েছিল, এবং রাজা রিচার্ড থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিখ্যাত বিখ্যাত সম্রাট, তারা যেভাবে সালাউদ্দিন সাহেবের সাথে সন্ধি করে ওখান থেকে প্রাণ নিয়ে ফিরেছিল, একই অবস্থা মধ্যপ্রাচ্যে আবার নতুন করে ঘটতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।